নাম্বার 1, ইউ নো হোয়াট, বায়ার্নের ফ্লেক্স নাকি পিএসজির প্রেস? সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারত এই দুই দলের ম্যাচটা, যে ম্যাচটা আপনি দেখবেন সেমিফাইনালে এবং দুই পর্বে। ফার্স্ট লেগ প্রাগ ডে প্রাসে, যেখানে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ একে অন্যের মুখোমুখি। এই দুই দলের রেকর্ড আমাদেরকে জানাচ্ছে যে এই ম্যাচে আপনি এক মুহূর্তের জন্য সম্ভবত শান্ত হয়ে থাকতে পারবেন না। এক পাশে এনরিকে, অন্য পাশে ভাসো কোম্পানি। এই দুজনই অ্যাটাকিং মাইন্ডেড কোচ এবং এই দুজনের খেলার ধরনে যথেষ্ট মিল আপনি খুঁজে পাবেন। এই দুই দল সম্ভবত ইউরোপে এই মুহূর্তের সবচেয়ে ইনফর্ম দল এবং এই দুই দলের অতীত রেকর্ড আমাদেরকে বলছে যে এই দুই দল যখন একে অন্যের মুখোমুখি হয় তখন চ্যাম্পিয়ন্স লিগ রোমাঞ্চ ছড়ায়। এবং আমরা এমন দুটো দলের ভিতরে খেলাটা দেখতে যাচ্ছি যারা ইউরোপের টপ স্কোরারের যে লিস্ট আছে সেখানে 1 এবং 3 নম্বরে। বায়ার্ন মিউনিখ তাদের গোল 167টা এই মৌসুমে। অন্যদিকে শুধুমাত্র মাঝখানে বার্সেলোনাকে বাদ দিলে পিএসজির অবস্থান ইউরোপের টপ 5 লিগে 3 নম্বরে। বুঝতেই পাচ্ছেন এই দুই দলের লড়াইয়ে আপনি সম্ভবত মেলাগুলো গোলও দেখতে যাচ্ছেন। আপনি আসলে ধীর স্থির ভাবে পুরো ম্যাচটা দেখতে পারবেন কিনা তাই নিয়েও কিছুটা সংশয় আপনি থাকতে পারেন, কারণ চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিখ যে ম্যাচ দেখিয়েছে অথবা লিভারপুলের সঙ্গে পিএসজি যে ফ্লেয়ার দেখিয়েছে, এসব কিছু আমাদেরকে বলছে আমরা একটা দুর্দান্ত চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক দেখতে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুই দল একে অন্যের মুখোমুখি এখন চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত হচ্ছে, মানে নিয়মিত এত বেশি নিয়মিত যে গত কয়েক মৌসুম ধরে আপনি বায়ার্ন আর পিএসজির ম্যাচ দেখেছেন। ইন্টারেস্টিংলি সেইখানে পিএসজির চেয়ে খুব স্বাভাবিকভাবে বায়ার্ন মিউনিখের লিডটা এগিয়ে, যেহেতু বায়ার্ন মিউনিখ ঐতিহ্যবাহী ক্লাব, পিএসজি তুলনা অন্ততপক্ষে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গোলের সংখ্যা এবার পিএসজি এগিয়ে গেছে। আর এই জায়গায় যখন আপনি দেখবেন যে দুই দলের ম্যাচে কোনো ড্র নাই, 15 বার একে অন্যের মুখোমুখি হয়েছে, একটা ম্যাচ পর্যন্ত দুই দলের ড্র হয় নাই, এটা আপনার ভেতরের রোমাঞ্চটা সম্ভবত আরো বেশি বাড়িয়ে দেবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা আপনার মনে আসতে পারে এই ম্যাচ আপের আগে, যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিল বায়ার্ন মিউনিখ, পিএসজি সেই ফাইনালটা দিন শেষে হেরেছিল। অথবা আপনার এই সিজনের ম্যাচটার কথা মনে আসতে পারে, খুব রিসেন্ট কতগুলো ম্যাচের কথা যদি আপনি ধারণাতে আনেনও, তারপরও সব সমীকরণ পাল্টে যেতে পারে এই ম্যাচের আগে, কারণ এখন যে দুজন ডাগ আউটে আছেন তাদের ধ্যান ধারণা সম্পূর্ণ বিপরীত। আবার আপনি যদি বলেন যে এই সিজনের লিগ ফেজে যখন বায়ার্ন আর পিএসজি মুখোমুখি হয়েছিল সেখানে তো বায়ার্ন জিতে ফিরেছিল, তাহলে পিএসজি কি আসলে পারবে কিনা? কিন্তু গত 2-3 সিজনের পিএসজি যে ধারাবাহিকতা সেটা আমাদেরকে বলছে সিজনের সেকেন্ড হাফে গিয়ে লুই এনরিকের পিএসজি বরং আরেকটু বেশি ধারালো হয়। এবং এই ম্যাচের আগে আপনি যদি ধাঁধায় থাকেন যে কোন দলটা আসলে ইউরোপের এই মুহূর্তে বেস্ট, তাহলে তার একটা জবাব আছে লুই এনরিকে অর্থাৎ পিএসজি কোচের কাছে। তিনি বলছেন ধারাবাহিকতা যদি আপনি খেয়াল করেন তাহলে বায়ার্ন মিউনিখ আমার চেয়ে একটু বেশি শক্তিশালী দল। ধারাবাহিকতার কথা ভাবলে বায়ার্ন একটু এগিয়ে থাকবে, কারণ তারা মাত্র 2 ম্যাচ হেরেছে। অবশ্য মাঠে কে কি দেখিয়েছি সে হিসাব করলে আমরাই সেরা, আমাদের চেয়ে ভালো দল আর নাই। এনরিকে যখন লিগ আতে তার দল ম্যাচটা জিতলো, তারপরে তিনি আবার দাবি করেছেন যে বায়ার্ন মিউনিখ বেস্ট টিম, এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ইনফর্ম টিমটা। তিনি আবার যুক্তিও দেখাচ্ছেন এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে যে তারা মোটে 2টা ম্যাচ হেরেছে। তিনি আর্সেনালের কথা সেখানে মেনশন করেছেন, কিন্তু তিনি তার দলকে একটু এগিয়ে রাখছেন এই বলে যে চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ, মানে লিগ ফেজ যখন শেষ হলো টপ 8-এ তার দল ছিল না, তাদেরকে একটা ফেজ বেশি খেলে এই জায়গায় আসতে হয়েছে এবং সেই কারণে তিনি বিশ্বাস করেন তার দল এই মুহূর্তে ইউরোপের বেস্ট। তবে সম্ভবত অনেকেই তার সঙ্গে একমত হবেন না, কারণ বায়ার্নের যে ফর্ম সেটা আমাদেরকে বলছে সম্ভবত পিএসজির চেয়ে এজটা বায়ার্নের থাকতে পারে। এবং সেকেন্ড লেগ যেহেতু বায়ার্নের মাঠে গিয়ে, তাই এই লেগের সমীকরণটা খানিকটা ভিন্ন। সেই সমীকরণ মেলাতে গেলে আপনার কাছে অবশ্যই একটা প্রবাবল 11-এর প্রয়োজন হবে। এই যদি হয় বায়ার্নের প্রবাবল 11, সেখানে মোটে একটা পরিবর্তন আপনি এক্সপেক্ট করতে পারেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ওই ম্যাচটা থেকে, সেটা হচ্ছে জামাল মুজিয়ালা। কেন মুজিয়ালা? কারণ জামাল মুজিয়ালার এখানে খেলার কথা, কারণ সার্জ গ্নাব্রি তিনি ইনজুর্ড, মুজিয়ালাও এখন ফর্মে আবার ফিরেছেন ইনজুরি থেকে ফেরার পরে, এখন নিয়মিত তার অ্যাসিস্ট অথবা গোল আছে। ইন্টারেস্টিংলি বায়ার্নের যে ফ্লেক্স, সেই ফ্লেক্সে জামাল মুজিয়ালা আবার ইম্পর্টেন্ট একটা পিস। মানে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার শেষ ম্যাচে মাইন্সের সঙ্গে খেলতে নেমেছে, যে মাইন্স রেলিগেশন বাঁচানোর জন্য খেলছে, যে মাইন্সের মাঠে বায়ার্ন মিউনিখ গত 5 বছরে 4 বার হেরেছে। সেই ম্যাচে চ্যাম্পিয়ন বায়ার্ন, মানে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন 3-0 গোলে যখন পিছিয়ে, তখন তারা সেকেন্ড হাফে গিয়ে চিন্তা করলো যে এই ম্যাচও ছাড়া যাবে না। একবার ভাবুন যে এই ম্যাচ থেকে পাওয়ার না পাওয়ার কিছুই বায়ার্নের ছিল না, এবং সেই কারণে এই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ম্যাচের কথা চিন্তা করে ভাসো কোম্পানি তার 11-এ পরিবর্তন এনেছিলেন। বেশিরভাগ ফুটবলারকে তিনি বিশ্রামে রেখেছিলেন। তারপরে তার মনে
মনে হলো যে না, এনাফ ইজ এনাফ, লেটস শো দেম আ রিঅ্যাকশন। যখন 53 মিনিটে নিকোলাস জ্যাকসন 3-1 ব্যবধানটা কমিয়ে আনলেন, তারপর শুরু হলো বায়ার্নের আসল খেলা, এবং ওই খেলার মূল খেলোয়াড় হচ্ছেন মাইকেল ওলিজে। ফ্রেঞ্চ ফুটবলারকে আটকাতে হবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পিস থেকে ওই ওলিজের একটা অ্যাসিস্ট থেকে পরে মুজিয়ালা গোল করেছিলেন, যে গোল শেষ পর্যন্ত এই ম্যাচটা মানে মাইন্সের সঙ্গে ওই ম্যাচটা বায়ার্ন মিউনিখকে জিততে সাহায্য করেছে। এবং ওইখানে বায়ার্ন ফ্লেক্স দেখিয়েছে যে দেখো, তোমরা চাইলেই আমাদের সাথে পারবে না, আমরা যদি সেকেন্ড 11ও নামাই, এরপরে ম্যাচের যে কোনো মুহূর্তে আমি গেমটা চেঞ্জ করে দিব। এরপরে হ্যারি কেইন, ওলিজে, যাদের যাদের প্রয়োজন তাদের সবাইকে ভাসো কোম্পানি মাঠে নামিয়েছিলেন, এবং বায়ার্ন মিউনিখ তাদের তেজটা দেখিয়েছে। তাদের টার্গেট এবার ট্রেবল, এবং ট্রেবল জিততে চায় যেই দলটা, তারা চেজ করছে সেই 2013 ইউপ হাইঙ্কাসের বুন্দেসলিগার এক মৌসুমের সর্বোচ্চ রেকর্ডের সর্বোচ্চ পয়েন্টের সংখ্যাটাও। এবং এই কম্প্যারিজনে মাইকেল ওলিজের কথা বলা হয় আরিয়ান রোবেনের সঙ্গে তুলনা দিয়ে, এবং যে গোলটা তিনি মাইন্সের সঙ্গে করেছেন তার সঙ্গেও আপনি কিছুটা মিল খুঁজে পাবেন আরিয়ান রোবেনের। মানে একজন লেফট সাইড দিয়ে কাট করে ভেতরে ঢুকবেন, তারপর শট করবেন, আপনি জানেন, মুখস্থ বিদ্যা ডিফেন্ডাররাও জানেন, কিন্তু আপনি তাকে আটকাতে পারবেন না। এইরকম একটা ধাঁধায় মাইকেল ওলিজে এখন ফেলেন সবাইকে। কিন্তু তার প্রতিপক্ষ এবার অন্য পাশের নুনো মেন্দেস, যাকে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ফুল ব্যাকসদের ভেতরেই ধরা হয়। এক পাশে আশরাফ হাকিমি, অন্য পাশে নুনো মেন্দেস। এই দুজনের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও বায়ার্নের সঙ্গে ম্যাচে সম্ভবত এই দুজনকেই ব্যবহার করতে যাচ্ছেন লুই এনরিকে, কারণ ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই আসলে সেখানে আসে না। কিন্তু মূল খেলাটা আসলে এই মিডফিল্ডে। ভিতিনিয়া, যিনি ইনজুর্ড হয়েছিলেন, তিনি আবার ফিরেছেন, এবং ধারণা করা হচ্ছে এই ম্যাচে তিনি থাকবেন। তিনি তো মিডফিল্ডটা ডিকটেট করেন, তাকে খুব বেশি প্রয়োজন হবে এনরিকের, এবং তিনি যদি পুরোপুরি ফিট না থাকেন সেই ক্ষেত্রে হয়তো পরের দিকে তাকে নামানো হবে। ফাবিয়ান রুইজ শুড বি ফিট, এবং তার জায়গায় তিনি যদি না খেলেন তাহলে হয়তো ওয়ারেন জাইর এমেরিকে আপনি দেখতে পারেন। এই জায়গায় মিডফিল্ডে আসল খেলাটা হবে, তার কারণ হচ্ছে ওই আগের ম্যাচে আমাদের ফেরত যেতে হবে। এই সিজনে যখন বায়ার্ন এবং পিএসজি মুখোমুখি হয়েছিল, মিডফিল্ডে আউটরান হয়েছিল পিএসজি, এবং এই দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে আপনি একটা ব্যাপার এক্সপেক্ট করতে পারেন যে আমরা যে প্রবাবল 11 দেখাচ্ছি, এক একজনের সেট পজিশন আপনি দেখতে পাচ্ছেন, যে হাকিমি রাইট ব্যাকে, মেন্দেস লেফট ব্যাকে, ভিতিনিয়া মাঝখানে, দুয়ে, দেমবেলেরা ফরওয়ার্ড লাইনে, কিন্তু এর কোনোটাই হয়তো ম্যাচ চলার সময় আপনি আর খুঁজে পাবেন না, কারণ এই দুই দলের ফরমেশন এবং ট্যাকটিক্সে কিছু জায়গা, মানে একেবারে কোর জায়গাটা একরকমই সিমিলার। এবং তারা এই ম্যাচে আসলে যা করার চেষ্টা করবে সেটা হচ্ছে বেশিরভাগ ফুটবলারকে আপনি দেখবেন আউট অফ পজিশন, এবং আউট অফ পজিশন থেকে ভার্টিক্যালি তারা ওই জায়গায় খেলার চেষ্টা করবে। তাতে আপনি হয়তো দেখবেন আশরাফ হাকিমি কোনো সময় একদম সামনে গিয়ে বসে আছেন, যেখান থেকে হয়তো অ্যাটাকে একটা গোল, মানে ট্রানজিশনের গেম, এই ট্রানজিশনাল গেমে দিন শেষে যারা জিতবে তারাই এই টাইটাও জিতবে। এখন ট্রানজিশন থেকে আপনি গোল করতে পারবেন কি পারবেন না সেটা ফরওয়ার্ডের ফিনিশিং ক্যাপাবিলিটির উপরে হয়তো নির্ভর করছে, কিন্তু ট্যাকটিক্যালি আপনি যখন আবার এই ম্যাচটা ব্যাখ্যা করতে যাবেন তখন ডিফেন্ডিং হয়ে যাবে এই ম্যাচের আসল টোটকা। দুইটা দলই যথেষ্ট অ্যাটাকিং, কিন্তু এই দুই দল অ্যাটাকিং ফুটবল খেলার পরে যে জিনিসটা বাকি থাকবে সেটা হচ্ছে ডিফেন্সে কে কতখানি সলিড। দুজন দুপাশ দিয়ে অ্যাটাক করতে থাকলো, কিন্তু ডিফেন্সিভলি যে দলটা বেশি সলিড হবে, যে গোলকিপার বেটার পারফর্ম করবেন, সেটা ম্যানুয়েল নয়ার অথবা যে গোলকিপার এখন পিএসজি নাম্বার 1 হয়ে গেছেন সাফানভ, রাশিয়ান গোলকিপার, এই দুজনের উপরে নির্ভর করবে যে তারা শেষ পর্যন্ত কে পুল অফ করতে পারেন। গতবার আর্সেনালের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সেমিফাইনালের কথা মনে করিয়ে দিতে পারি, সেই ম্যাচে দোনারুমা বড় পারফর্ম করেছিলেন, বিগ পারফরমেন্স তার কাছ থেকে ছিল। এরকম কিছু একটা পিএসজি বা বায়ার্ন মিউনিখ যে কোনো একটা দলের এইটাই সম্ভবত প্রয়োজন হতে পারে। বায়ার্নের কিছুটা দুশ্চিন্তার কথা বলা যেতে পারে, বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে ট্রানজিশনে রিয়াল তাদেরকে বিট করতে পেরেছে, এমবাপে, ভিনিসিয়াস সেটা চেষ্টা করেছিলেন। পিএসজির ক্ষেত্রে এটা খুবই সম্ভব বায়ার্নকে ট্রানজিশনে ঘায়েল করা। বল পজিশনে হয়তো আপনি দেখবেন যে 50-50 হতে পারে, অথবা বায়ার্ন কিছুটা এজ পেতে পারে, কিছুটা এগিয়ে থাকতে পারে। দিন শেষে এই মিডফিল্ডটা যারা ডমিনেট করতে পারবে দুই লেগ মিলিয়ে, সেখানেই এই খেলার সমাধান। ফার্স্ট থেকে কিচ্ছু হবে না, কিন্তু আমরা এই সমীকরণ আর এই মার প্যাচ মেলাতেই থাকবো। এই ট্যাকটিক্যাল লড়াইয়ের কথা যখন আসে তখন ডাগ আউটের একটা হিসাব নিশ্চয়ই আসে। বায়ার্নের এই লেগে অন্তত পক্ষে একটা জায়গায় একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, মানে এনরিকে হয়তো ডাগ আউটে থাকবেন, হয়তো কেন ডাগ আউটেই তিনি থাকবেন, কিন্তু ভাসো কোম্পানিকে আপনি ডাগ আউটে দেখবেন না, কারণ তিনি রিয়ালের সঙ্গে ওই ম্যাচটায় কার্ড দেখেছিলেন এবং এই ম্যাচে তিনি নিষিদ্ধ। তো তিনি যদি ডাগ আউটে না থাকেন তাহলে তিনি কি ফোনে এইসব সিদ্ধান্ত দেবেন? কিন্তু সেটাও তিনি পারবেন না, কারণ ইউএফআর কম্পিটিশন। তিনি তার দলের সঙ্গে 90 মিনিট আগে টিম বাসে করে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাবেন, কিন্তু তারপর থেকেই তার জায়গা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে।
তিনি চলে যাবেন ইউএফার তদারকিতে অন্য একটা জায়গায় স্টেডিয়ামের ওপরে, আর টিম ঢুকবে টিমের মতো ভেতরে ড্রেসিং রুমে, সেখান থেকে রেডি হয়ে তারা নামবে। অর্থাৎ কোম্পানিকে ম্যাচ চলার সময় কোনো সিদ্ধান্ত যদি পাল্টাতে হয়, এটা আকারে ইঙ্গিতে কোনো একভাবে সেই কাজটা করতে হবে। যেহেতু মাঠটা পিএসজির, তাই তিনি তার ঘরের মাঠের সুবিধাটাও পাবেন না, যেখানে হয়তো তিনি কলা কৌশল দেখিয়ে কোনো একটা বার্তা পৌঁছে দিলেন। এই কাজটা তার জন্য কঠিন করার সর্বোচ্চ চেষ্টা পিএসজি করবে। ইউএফা পুরোটা সময় তদারকি করবে যাতে কোম্পানি কোনোভাবেই কোনো রকম কোনো বার্তা নিজ পর্যন্ত পৌঁছাতে না পারেন। মানে এই ম্যাচের ভিতরে বহু কথা আছে, বহু গল্প আছে, বলেও শেষ করা যাবে না, লম্বা হয়ে যাচ্ছে। এই ম্যাচের প্রেডিকশন আপনার কাছে জানতে চাই কমেন্ট সেকশনে।